আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিল এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২ হল থেকে শিক্ষার্থীদের বের করে দিয়ে তালা, ৭ হলে এখনও অবস্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ মার্চ থেকে অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত। দেশে করোনার টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হবে ৭ এপ্রিল। একদিনে আরও ১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯৯ জন। কলামিস্ট লেখক সৈয়দ আবুল মকসুদ মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। জাহাঙ্গীরনগরের ৭টি হলে এখনও অবস্থান করছে শিক্ষার্থীরা। ২টি থেকে বের করে দিয়ে তালা দিয়েছে হল প্রশাসন, কিন্তু এরা ক্যাম্পাস ছেড়ে যাবে না বলে ঘোষণা দিয়েছে। কর্তৃপক্ষের হুঁশিয়ারি, যারা হল ছাড়বে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হল বন্ধ, তাই পার্শ্ববর্তী গ্রামের গেরুয়ায় থাকতে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে। শুক্রবার এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ হলে হল খুলে দেওয়ার দাবি ওঠে। তালা ভেঙে 10টি হলে থাকতে শুরু করে অনেকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে হল খোলা সম্ভব নয়। শিক্ষামন্ত্রীও জানান ১৭ মে হল খুলে দেওয়া হবে, তারপরও নিরাপত্তার দাবি তুলে হলে অবস্থান করছে অনেক শিক্ষার্থী। এই মুহূর্তে ছাড়া সম্ভব না, কারণ অনেকেই ঢাকার বাইরে থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে এসছে। ওই জায়গাটা আমাদের বিবেচনায় রাখতে হবে, সবার আর্থিক অবস্থা এরকম কি না। যদি হলের বাইরে ক্যাম্পাস প্রশাসন বা সরকার যে কোনো জায়গায় আমাদেরকে নিরাপত্তা দিবেন, আমরা সেখানেই থাকতে রাজি আছি। পরিস্থিতিতে মঙ্গলবার আবারও বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটি। সিদ্ধান্ত হয় শিক্ষার্থীদের বুঝিয়ে হল খালি করবে প্রশাসন। আমরা আশাবাদী যে আমাদের ছাত্রছাত্রীরা যথেষ্ট ম্যাচিউর, তারা রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং আমরা যে কন্টিনিউয়াসলি তাদের বোঝাচ্ছি এতে তাদের বোধোদয় হবে, যেমন অনেকের হয়েছে, আজকে সকালে চলে গিয়েছে। এবং আমরা আশা করছি যে আমরা আবার যে এখন যাব, আমরা এভাবে আস্তে আস্তে তারা চলে যাব। পরে শহীদ রফিক জব্বার হল ও বঙ্গমাতা মুজিব হলে তালা দেয় কর্তৃপক্ষ। যদিও এই 2 হলে শিক্ষার্থী ছিল সব মিলিয়ে 30 জন। রাত্রে ছিল হলে, ওনারা হলে থাকবে বলছিল। পরে আজকে আসছে, সারা সকালে আসছে, আইসা স্যার যাওয়ার সময় সবাইকে বের করে দিয়ে হল তালা দিয়ে চলে গেছে। এখনও ছেলেদের 7টি হলে কিছু সংখ্যক শিক্ষার্থী রয়েছে, বাকি 9টি হল খালি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা। বিষয়টি নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া। মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, আপনাকে স্বাগত। আমরা দেখছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 7টি হলে এখনও কিছু শিক্ষার্থী অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের নিরাপত্তাজনিত কারণে তারা হলে থাকতে চাচ্ছেন। মোট কথা, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতিতে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আর কি করণীয় ছিল? ধন্যবাদ আপনাকে। আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। আমরা জানতে পারলাম যে গত 2-3 দিন আগেই একটা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তারা ছাত্ররা অনলাইনে ক্লাস অংশগ্রহণ করছিল এবং তারা পরীক্ষাগুলো দিচ্ছিল। যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের অনেকগুলো ডিপার্টমেন্টে, যেমন 1-2টি পরীক্ষা বাকি ছিল অনার্সে বা মাস্টার্সে, ছাত্রদের রিকোয়েস্টের কারণে তাদের সমঝোতার ভিত্তিতেই আমরা বিশেষ ব্যবস্থায় আমরা কিন্তু সেটা করেছিলাম। জাহাঙ্গীরনগরও সে ধরনের ঘটনাই ছিল। হঠাৎ করে যখন ছাত্ররা গ্রামবাসীর সাথে সংঘর্ষ হলো, তখন তারা আসে হলে অবস্থান করলো। হলে অবস্থান করার পর কর্তৃপক্ষ তাদেরকে একটা সময়সীমা দিয়েছে যে তোমরা 4টা থেকে সকাল 10টার মধ্যে চলে যাও গতকালকে, কিন্তু তারা যায় নাই, তারা অবস্থান করছে। করোনা মহামারীর মধ্যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং আমাদের সরকারের থেকে যে গ্রিন সিগন্যাল এসেছে 17 মে বিশ্ববিদ্যালয় হলগুলো খুলবে এবং এর পূর্বে সব ছাত্রদেরকে কিন্তু টিকা দিয়ে হলে টিকা দেওয়া হবে। তা আমি মনে করি যে আমাদের ছাত্ররা, আমরা গার্জিয়ান, ওরা আমাদের সন্তান তুল্য। আমরা ছাত্রদেরকে রিকোয়েস্ট করব যে কর্তৃপক্ষ যেভাবে তোমাদেরকে অনুরোধ করছে। এই বিষয়ে আমরা দেখেছি যে শুধু জাহাঙ্গীরনগরই নয়, দেশের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়গুলোতে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষত শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তারা হল খুলে দিতে বলছেন, হলে থাকতে চাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস শুরু হয়নি, তারপরেও শিক্ষার্থীরা কেন হল খুলে দেওয়ার দাবি জানাচ্ছেন? এটি কি শিক্ষকদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি তাদের সঙ্গে আলোচনা করেছেন? তাদের দাবিগুলো কি, তাদের যুক্তিটা কি আপনারা শুনেছেন? না, আমরা তাদের দাবিটা শুনেছি। আসলে 1 বছর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর ছাত্ররা কিন্তু, যেমন একসময় ছাত্ররা হলে অবস্থান করতো, টিউশনি করতো, অনেক ছাত্র, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই বেশি।
এমন দেখা যাচ্ছে কোনো কোনো ছাত্র যে টিউশনি করতো সেদিকে তার পরিবারও চলতো, সে নিজেও লেখাপড়া করতো। এমনকি সেভাবে ছাত্ররা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের যে বিশ্বর টাউন কেন্দ্রিক যে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যে পরিবারগুলো রয়েছে তাদের ছাত্রছাত্রীদেরকে তারা টিউশনি করাতো। তারা টিউশনি করে তারা নিজেরা যেমন সমৃদ্ধ হতো, আমাদের যারা গার্জিয়ানরা তারাও তাদের বাচ্চাদেরকে পড়াতো, তারাও সমৃদ্ধ হতো। কিন্তু একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সরকার যেমন এটাকে একটা সিস্টেমের মধ্যে এনে করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করছে, সে কারণে আমি ছাত্ররা যে এই মুহূর্তে যে দাবিটা করছে, যেহেতু আমাদের ভ্যাকসিন এসে গেছে, আমরা ছাত্রদেরকে অনুরোধ করব যে তোমরা 1 মাস 2 মাসের জন্য তোমরা একটু অপেক্ষা করে তারপর আমরা স্বাভাবিক অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয়গুলো খুলে তারপরে আমরা তো আবার নিয়মিত ক্লাস করব। তোমাদের যে ক্ষতিটা হয়েছে, তোমরা 1 বছর পিছিয়ে গেছো, আমরা সব বিশ্ববিদ্যালয়, যেটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিরও সাধারণ সম্পাদক বটে, ফেডারেশনের মহাসচিব, আমরা সব বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের বিভিন্নভাবে আমাদের কথা হচ্ছে এবং সবাই বলছে যে আমরা আমাদের ছাত্রদের যে ক্ষতিগুলো হলো, আমরা শুক্রবার শনিবার আমাদের বন্ধ, আমার প্রয়োজন বোধে একদিন বিশেষভাবে ক্লাস নিয়ে আমরা সে ক্ষতি পূরণ করার চেষ্টা করব। আর বিশেষ পরীক্ষাগুলো এই মুহূর্তে যেহেতু সরকার বন্ধ করেছে, একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করছে, আমি মনে করি সেই সিস্টেমে আমাদের থাকা উচিত বলে আমি মনে করি। ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 13ই মার্চ থেকে নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে, তবে শিক্ষার্থীরা চাইলে নেওয়া হবে চলমান পরীক্ষা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে নতুন করে কোনো পরীক্ষা 24শে মের আগে অনুষ্ঠিত হবে না। করোনার কারণে 11 মাস ধরে বন্ধ সব বিশ্ববিদ্যালয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় 24 মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। মঙ্গলবার জরুরি বৈঠকে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। বৈঠকে সিদ্ধান্ত হয় আবাসিক হল খুলে দেয়া হবে 17 মে। হল খোলার আগে সব শিক্ষক শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। আমাদের একাডেমিক কাউন্সিল সরকারের প্রতি একটি অনুরোধ করেছে, সরকারের প্রতি একটি বিনম্র আহ্বান জানিয়েছে, দাবি জানিয়েছে 17ই এপ্রিলের মধ্যে যাতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদেরকে টিকার প্রদানের আওতায় আনা হয়। বাতিল করা হয়েছে 13 মার্চ থেকে নির্ধারিত সব পরীক্ষা। তবে শিক্ষার্থীরা চাইলে চলমান পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে বিভাগগুলো শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে পরীক্ষা নিবে। শিক্ষার্থীরা হলে ওঠার 2 সপ্তাহ পরে পরীক্ষা, কেন্দ্রীয়ভাবে যে পরীক্ষা, বড় বড় পরীক্ষাগুলো, নিয়মিত পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো 2 সপ্তাহ পর সেটি অনুষদ পর্যায়ে এগুলো ঠিক হয়। সব শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় এনে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তকে স্বাগত জানায় ছাত্রলীগ। বাম ছাত্র সংগঠনগুলো বলছে বন্ধ বাড়ানোর সিদ্ধান্ত শিক্ষার্থী বান্ধব নয়। বিসিএস সহ প্রতিযোগিতামূলক পরীক্ষা অবতীর্ণ হয়, সেক্ষেত্রে আমাদের প্রত্যাশা থাকবে যে পরীক্ষাগুলো ইতিমধ্যেই তারিখ ঘোষণা করা হয়েছে, সেগুলো পিছিয়ে দেওয়া যায় কিনা সেটিও পুনর্বিবেচনা করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে এই সময়ের মধ্যে হল এবং শিক্ষা প্রতিষ্ঠানের খুলে দেওয়া হোক এবং শিক্ষার যে স্বাভাবিক যে কার্যক্রম সেটি শুরু করা হোক। শিক্ষার্থীদেরকে এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হল, ক্লাস এবং পরীক্ষা চালুর দাবিতে সংবাদ সম্মেলন, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করেছে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা আজই হল চালুর দাবি জানান। আগামী 1 মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং পরীক্ষা সহ সব কার্যক্রম স্বাভাবিক করারও দাবি জানিয়েছেন তারা। বেলা 11:30টায় ক্যাম্পাসের ডায়না চত্বরে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে তারা বিক্ষোভ করে প্রশাসন ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শেখ আব্দুল সালাম জানিয়েছেন, সরকারি নির্দেশের বাইরে গিয়ে তারা কিছুই করতে পারবেন না। বিদেশে যেতে করোনা পরীক্ষার রিপোর্টের পাশাপাশি টিকার সার্টিফিকেটও লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া 7 এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানান তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে প্রতি মাসে 50 লাখ ডোজ করোনা টিকা আসার কথা থাকলেও দ্বিতীয় ধাপে ফেব্রুয়ারিতে এসেছে 20 লাখ।
তবে এই ঘাটতি আগামী মাসে তৃতীয় ধাপের সঙ্গে পূরণ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই মাসে আমাদের পাওয়ার কথা ছিল 50 লক্ষ, কিন্তু আমরা পেয়েছি 20 লক্ষ, অর্থাৎ এখানে একটা ঘাটতি হয়ে গেল। এ বিষয়ে আমরা সেরামের উপরে আমরা চাপ প্রয়োগ করেছি, তারা আগামী মাসে বাড়িয়ে দিবে বলেছে। আগামী মাসে, এই মাসে যা দিয়েছে আগামী মাসে আরও বাড়িয়ে দিবে। কত বাড়িয়ে দিবে সেটা কনফার্ম করলে পরে আপনাদেরকে আমরা জানাই দিতে পারবো। দেশে বর্তমানে প্রতিদিন গড়ে 2.5 লাখের মতো মানুষ টিকা নিচ্ছেন, যা ইতিবাচক বলছেন মন্ত্রী। এদিকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে করোনা টেস্টের রিপোর্ট ও টিকার সার্টিফিকেট লাগবে বলে জানান তিনি। অবশ্যই লাগবে, কারণ এটা যে দেশে যাবে তারা তো এটা দেখতে চাইবে। লাগবে, দুটো লাগবে, জি লাগবে। এদিকে যারা এরই মধ্যে প্রথম ডোজ নিয়েছেন তাদের আগামী 7 এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে 8 সপ্তাহ পরই দেয়া হচ্ছে এই ডোজ। 8 সপ্তাহে নাকি ইমিউনিটিটা ভালো হয়, এটা WHO গাইডলাইন। সেই গাইডলাইন ফলো করে আমরা এপ্রিলের 7 তারিখ থেকে আমরা দ্বিতীয় ডোজের দেওয়ার চিন্তা ভাবনা এখন থেকে করছি। করোনার টিকার জন্য সরকার বিকল্প চিন্তা করছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 18 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 10 জন এবং নারী 8 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,374 জনের। 214টি ল্যাবে 24 ঘন্টায় 12,748 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 399 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 3.13%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,44,116 জনে, সুস্থ হয়েছেন আরও 828 জন। এ নিয়ে মোট সুস্থ 4,92,887 জন। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সোমবার রাতে আসা 20 লাখ ডোজ করোনা টিকার লট রিলিজের জন্য আবেদন করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। ওষুধ প্রশাসন অধিদপ্তরে পরীক্ষা নিরীক্ষা শেষে ছাড়পত্র মিলতে পারে কাল। ইতিমধ্যে অধিদপ্তরে টিকার নমুনা জমা দেওয়া হয়েছে। টিকার তাপমাত্রা, মান ও অন্যান্য বিষয়ে পরীক্ষা করবে সংস্থাটি। এই টিকাগুলো দ্বিতীয় ডোজ হিসেবে ব্যবহার করবে স্বাস্থ্য বিভাগ। জেলা পর্যায়ে পাঠানোর আগে টিকার চালান সংরক্ষণ করা হবে টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউসে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা 3 কোটি ডোজের দ্বিতীয় চালান এটি। ইন্ডিয়ান যে রেগুলেটরি অথরিটি আছে তাদের লট রিলিজ সার্টিফিকেট সেটা কিন্তু দেখা হয়, ওনারা কী কী টেস্ট করেছেন সেগুলো আমরা দেখি। যে লটের ভ্যাকসিন এসছে এবং তাদের যে লট রিলিজ সার্টিফিকেট তার সঙ্গে মিল আছে কিনা সেটা আমরা মিলিয়ে দেখি। এবং ভ্যাকসিনের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে ডেট অফ ম্যানুফ্যাকচার, ডেট অফ এক্সপায়ারি, ব্যাচ নাম্বার, লট নাম্বার, এগুলো সব দেখে আমরা লট রিলিজ সার্টিফিকেট আমাদের এখান থেকে দিই। দেশের খ্যাতিমান কলামিস্ট, গবেষক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ আর নেই। সন্ধ্যা 6:30টায় তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বিকেলে হঠাৎ শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার কিছু সময় পরেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। সৈয়দ আবুল মকসুদ বাংলাদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে নানা বই ও প্রবন্ধ লিখেছেন। বাংলা সাহিত্যের সামগ্রিক অবদানের জন্য তিনি 1995 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। সৈয়দ আবুল মকসুদের কর্মজীবন শুরু হয় 1964 সালে সাপ্তাহিক নবযুগ পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে। আকাশসীমা প্রতিরক্ষায় ভবিষ্যতে দেশেই তৈরি হবে যুদ্ধবিমান, এমন আশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাহিনীর 2টি স্কোয়াড্রনকে পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। যশোরে বিমান বাহিনীর মতিউর রহমান ঘাটির 11 স্কোয়াড্রন এবং জহুরুল হক ঘাটির 21 স্কোয়াড্রনকে মঙ্গলবার সকালে দেয়া হয় জাতীয় পতাকা। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে 2 স্কোয়াড্রনের হাতে পতাকা তুলে দেন বিমান বাহিনী প্রধান।
এ সময় স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনকালে সামরিক বাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যখন দায়িত্ব পালন করেন আমি মনে করি আপনারা সব সময় যে কোনো ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবেন, যেন বাংলাদেশের মান মর্যাদা সবসময় বৃদ্ধি পায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি রেখে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। ফোর্সেস গোল 2030 অনুযায়ী বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা। অ্যাভিওনিক্স সমৃদ্ধ পরিবহন বিমান, ইউটিলিটি হেলিকপ্টার, যুগোপযোগী প্রশিক্ষণ বিমান, উচ্চ ক্ষমতা সম্পন্ন এয়ার ডিফেন্স রাডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র যা পূর্বে কখনো ছিল না সেগুলি, এবং নতুন নতুন ঘাঁটি, ইউনিট, প্রশিক্ষণ প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠা করেছি। বিমান বাহিনীকে দেশের আকাশ সীমা রক্ষায় সক্ষমতা অর্জনের তাগিদ দিয়ে ভবিষ্যতে যুদ্ধ বিমান তৈরির লক্ষ্যের কথাও জানান সরকার প্রধান। আমাদের একটা আকাঙ্ক্ষা আছে যে বাংলাদেশেই আমরা আমাদের যুদ্ধ বিমান তৈরি করতে পারবো। কাজে এর উপর গবেষণা করা এবং আমাদের আকাশ সীমা রক্ষা আমরা নিজেরাও যেন করতে পারি সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে আরও কয়েক ধাপ এগিয়ে যাওয়ার পদক্ষেপ আমরা নিয়েছি। ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে সাফল্য অর্জন করব বলে আমি বিশ্বাস করি। করোনা পরিস্থিতিতে জনমুখী নানা কার্যক্রমে যুক্ত থাকায় বিমান বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় করোনার টিকা নিলেও মাস্ক পরা সহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে আবারও পরামর্শ দেন তিনি। মর্যাদা রক্ষার জন্য। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিকে হালদারের অর্থ কেলেঙ্কারির ঘটনায় জড়িয়ে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের আরও 10 জন। এছাড়া আরও 204 জন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের 394 জন সম্পর্কে তথ্য চেয়েছে উচ্চ আদালত। পিকে হালদারের দুর্নীতি সংশ্লিষ্টতায় রাশেদুল হককে গ্রেপ্তার করে দুদক। পরে আদালতে জবানবন্দিতে রাশেদ জানান, পিকে হালদারের অর্থ আত্মসাতে প্রচ্ছন্ন সমর্থন দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর ও নির্বাহী পরিচালক শাহ আলম। এই জবানবন্দির পর নির্বাহী পরিচালক শাহ আলমকে বদলি করা হয়। তার কাছ থেকে দুটো ডিপার্টমেন্ট নিয়ে নেওয়া হয়েছে, চেঞ্জ করা হয়েছে। কোর্টের যখন এরকম একটা আসে তখন তো এটাকে কগনিজেন্টে নিয়েছি না, বলতো ওই দুটো ডিপার্টমেন্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে। 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত আর্থিক খাত থেকে প্রায় 15,000 কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত পিকে হালদার চক্র। এই চক্রের 62 জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে দুদক। সম্প্রতি আরও 204 জন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা পেয়েছে সংস্থাটি। এই অর্থ আত্মসাতের সাথে বাংলাদেশ ব্যাংকের জড়িতদের খুঁজছে দুদক। এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের নিরীক্ষণ বিভাগের আরও 10 জনকে চিহ্নিত করেছে দুদকের তদন্তকারীরা, কিন্তু এখনই কারো নাম বলতে রাজি নন সংস্থাটি। কিভাবে উনি এত টাকা নিয়ে গেল উইদাউট অ্যাপ্রুভাল অফ দি বাংলাদেশ ব্যাংক? অবভিয়াসলি বাংলাদেশ ব্যাংক তার দায় দায়িত্ব এড়াতে পারে না। এখন দায় দায়িত্ব এড়াতে পারে না কিছু কর্মকর্তার কারণে এই ঘটনাটি ঘটেছে। এখন কারা কারা জড়িত এই বিষয়টি খতিয়ে দেখছে এবং অচিরেই আপনি সব দেখতে পাবেন। সহযোগীদের পাশাপাশি চক্রের নেতা পিকে হালদারকেও দেশে ফেরাতে কাজ করছে দুদক। বিদেশ থেকে আনার তো একটাই ওয়ে হলো যে আমাদের রেড অ্যালার্ট জারি করা ইসের মাধ্যমে, সেটা করা হয়েছে এবং আমরা আশা করি যে তারা ধরে আমাদের কাছে হস্তান্তর করবেন। আর্থিক খাতের কর্মীদের মধ্যে ভবিষ্যতে যেন কোনো অসাধু চক্র গড়ে উঠতে না পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা সরকারের উন্নয়নের কারণে বিএনপির আন্দোলন ভাবনায় সংকটের কালো ছায়া পড়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা মানুষের স্বস্তি নষ্ট করার পায়তারা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন তিনি। সে ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। দেশে বিদেশে কোথায় বৈঠক হচ্ছে, কি চক্রান্ত চলছে তার খবরও জানা নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে গুজব, অপপ্রচার, মিথ্যাচার। সরকারকে টার্গেট করতে গিয়ে তারা দেশকে টার্গেট করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়ার কাজটি অযাচিত এবং এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির একাংশের আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন,
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা বিএনপি সরকারের সময় গঠিত হয়েছে। জামুকা খেতাব দিতে বা নিতে পারে না। যারা জিয়াউর রহমানের খেতাব বাতিলের জন্য কাজ করছে তারাই একসময় বঙ্গবন্ধুর মৃত্যুর পর উল্লাস করেছিলেন। সাম্প্রতিক নির্বাচন নিয়ে নজরুল ইসলাম বলেন, এই সরকারের অধীনে নির্বাচন প্রহসনকেও হার মানায়। বিএনপি আমলে গঠিত হয়েছে এবং তার গেজেট যদি আপনারা পড়েন সেখানে খেতাব শব্দটাও তো নাই কোথাও। না তারা খেতাব দিতে পারে না নিতে পারে। শূন্য হওয়া লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন রোজার আগে হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তবে নির্বাচন কখন হবে তা কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি কথা বলেন। মানব ও অর্থ পাচারের দায়ে কুয়েতের আদালতের রায়ে দণ্ডিত লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে। সোমবার তার আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়। তো অফিশিয়ালি কিন্তু আমরা আজকে জেনেছি। অফিশিয়ালি জানার পরে কমিশন বসবে। কমিশন বসে কমিশন সিদ্ধান্ত নেবে যে নির্বাচনের তফসিলটা কবে দেওয়া যায়। সময়ের বাধ্যবাধকতা আছে, সেক্ষেত্রে যদি রোজার আগে হয় তাহলে রোজার আগে হতে পারে। ঢাকায় কোম্পানি ভিত্তিক বাস চালুর চিন্তায় এপ্রিলে, অথচ পাইলট প্রকল্পের 155টি বাস মেরামতের টাকাই বরাদ্দ হয়নি এখনো। বাস মালিক সমিতির সভাপতি বলছেন, টাকা পাওয়ার পরও অন্তত 2 মাস সময় লাগবে। ফলে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দুপুরে নগর ভবনে মেয়র তাপসের সঙ্গে বৈঠকে এসব কথা উঠে আসে। 16তম সভা হলো বাস রুট রেশনালাইজেশন বিষয়ক কমিটির। রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের জন্য এ কমিটি। কোম্পানি ভিত্তিক বাস চালুর প্রথম রুট কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত, যেটি চালু হওয়ার কথা এপ্রিলে। চলবে রজনীগন্ধা ও মালঞ্চ পরিবহনের 155টি বাস। কিন্তু মালিকপক্ষ জানায় প্রতিটি বাস মেরামতের জন্য লাগবে 3 লাখ টাকা ও 2 মাস সময়। 155টা গাড়ি ঢাকা শহরে অত সব ওয়ার্কশপ, অত বেশি ওয়ার্কশপ নেয় যে একসাথে 155টা গাড়ি কাজ করে ফেলবে। এগুলা ওয়ার্কশপে নিয়ে কাজ করতে অন্ততপক্ষে অ্যাপ্রক্সিমেট 2 মাস সময় তো লাগবেই। টাকা পাওয়ার পর এখন পর্যন্ত টাকাটা পাওয়া যায়নি। তবে নির্ধারিত সময়েই বাস চালুর ব্যাপারে আশাবাদী মেয়র তাপস। বলেন, বাংলাদেশ ব্যাংকের কাছে 100 কোটি টাকা চাওয়া হয়েছে। গভর্নর মৌখিক সম্মতিও দিয়েছেন। বাসগুলোকে মেরামত করতে হবে, নতুন বাসগুলো। আমরা প্রক্রিয়াগত কাজগুলো আশা করছি সম্পন্ন করতে পারবো। আপনারা জানেন যে এরই মাঝে আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে 100 কোটি টাকা বরাদ্দ চেয়েছি, যে সহজ শর্তে 4 ভাগে সুদে যেন বাস মালিকদেরকে দেওয়া হয়, যাতে করে তারা এই কার্যক্রমটা করতে পারে। মেয়র আরও জানান, এ রুটে কিলোমিটার প্রতি ভাড়া 2 টাকা 20 পয়সা করার প্রস্তাব করেছে বিআরটিএ। অথচ বর্তমানে ঢাকায় কিলোমিটার প্রতি মিনিবাস ভাড়া 1 টাকা 60 পয়সা আর বড় বাসে 1 টাকা 70 পয়সা। যেহেতু এখানে সেবাটা আরও উচ্চমান সম্পন্ন, বাসগুলো ভালো সব, এবং এখানে তাদের ব্যবসাটাও নিশ্চিত, যাত্রীদের সহজভাবে তারা সকল অবকাঠামো করা হচ্ছে যাতে করে সহজভাবে যাত্রীরা তাদের গন্তব্যস্থলে যেতে পারে। সেই সব কিছু বিবেচনা করে 2 টাকা 20 প্রত্যেক কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বাস বে ও যাত্রী ছাউনির জায়গা ঠিক হয়েছে। 1 মাসের মধ্যে দরপত্রের কাজ শেষ করতে চায় কমিটি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর জানাচ্ছি শিরোনামগুলো। বড় স্বপ্ন নিয়ে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ দল। আইপিএল নয়, দেশই আগে মোস্তাফিজের কাছে। ম্যাচ ফিক্সিং, বর্ণবৈষম্য ও মাদক নিয়ে জিরো টলারেন্স বাফুফের। প্রমাণ পেলেই নিষেধাজ্ঞার বার্তা সালাউদ্দিনের। ওয়ানডে ও টি20 সিরিজ খেলতে নিউজিল্যান্ডের পথে জাতীয় ক্রিকেট দল। বিকেল 5:30টার দিকে ঢাকা ছাড়েন তামিম মুশফিকরা। 35 জনের বহরে ক্রিকেটার, কোচিং স্টাফের বাইরে 2 জন বাড়তি চিকিৎসক রাখা হয়েছে। করোনাকালে প্রথম বিদেশ সফর নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন তামিম সৌম্যরা। করোনা বদলে দিয়েছে পৃথিবীকে। বদলে যাওয়া পরিস্থিতিতে বাংলাদেশ দলের প্রথম সফর। আগের মতো ক্রিকেটারদের আশেপাশে যাওয়ার উপায় নেই। দূরত্ব মেনে তামিম সৌম্যদের ক্যামেরাবন্দি করা, জানতে চাওয়া সিরিজ নিয়ে আসা প্রত্যাশা।
তামিমের ডাবল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দলের দায়িত্ব নেওয়ার সাথে ব্যাটেও দরকার রান। নিউজিল্যান্ডের মাটিতে ব্যর্থতার রেকর্ড থেকে বেরিয়ে আসতে চান টাইগার অধিনায়ক। আমরা চেষ্টা করব যে জিনিসটা আগে আমরা কোনোদিন অ্যাচিভ করি নাই, নিউজিল্যান্ডে এবার যেরকম আমরা চেঞ্জ করতে পারি। সো উই আর হোপফুল ইনশাআল্লাহ। সৌম্য, লিটন, মুস্তাফিজরা একাধিকবার করেছেন নিউজিল্যান্ড সফর। এবারের সিরিজে তাদের নিতে হবে বাড়তি দায়িত্ব। কাজটা সহজ হবে না জানেন। কঠিন কন্ডিশনের সাথে যোগ হয়েছে কোয়ারেন্টিনের করা নিয়ম নীতি। তারপরেও ভালো কিছুর আশা ছাড়ছেন না সৌম্য, সাইফুদ্দিনরা। যেভাবে ফিট হয়েছে বা মেন্টালি যে প্রিপারেশন যেগুলো নিছে আর আগে যে সিরিজগুলো খেলছে যেভাবে সবাই, তো আশা করি সবাই ভালোই করবে। সবাই যদি সবার বেস্টটা দিতে পারে তো ভালো কিছু হবে। টিম কম্বিনেশনের কারণে যেটা বেটার মনে করবে সেটাই হবে। তো ইনশাল্লাহ আশাবাদী সুযোগ পাওয়া নিয়ে, তারপরও সুযোগ পেলে নিজে সেটা দেওয়ার চেষ্টা করব। দে আর কোয়াইট ওয়েল প্রিপেয়ার্ড এবং খেলার জন্য তারা প্রস্তুত। ডেফিনেটলি আমরা তো উই হ্যাভ টু ফাইট আউট, যেমন করে হোক আমাদের সিরিজটা ভালো খেলতেই হবে। কোয়ারেন্টিন আর প্রস্তুতি ক্যাম্প শেষে 20 মার্চ প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ দল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাকিবকে আদর্শ মানেন, তবে আইপিএল না দেশ সেই সিদ্ধান্তে তাকে অনুসরণ করেননি মুস্তাফিজ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দলে থাকলে দেশের জন্য সর্বোচ্চ দিতে চান, আর সুযোগ না হলে বিসিবির অনুমতি নিয়ে খেলবেন আইপিএলে। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে তার সিদ্ধান্ত জানিয়ে গেছেন টাইগার তারকা। আইপিএল নাকি দেশ, ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন সাকিব। বিসিবি তার ছুটি মঞ্জুর করে জানিয়ে দিয়েছে বোর্ড কাউকে জোর করে খেলাবে না। আরও যদি এই ন্যাশনাল টিমের চেয়ে অন্য কোনো জায়গায় খেলতে ভালো লাগে, দে আর ফ্রি টু গো। এবং এই মেসেজটা সবার জন্য, ইটস নট ফর সাকিব আল হাসান। অপেক্ষা ছিল মুস্তাফিজের সিদ্ধান্ত জানার। নিউজিল্যান্ড রওনা দেওয়ার আগে টাইগার পেসার জানিয়ে গেলেন টাকার চেয়ে দেশের হয়ে খেলাটাই বড়। ফিজের ঘোষণায় নিশ্চয়ই হাসি ফুটবে বিসিবি কর্তা ও সমর্থকদের। বেস্ট ফার্স্ট, এটাই তো বললাম। আমি যদি শ্রীলঙ্কার টেস্টে যদি থাকি তাহলে আমি টেস্ট খেলবো। সাকিবের পর আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজের গুরুত্বই সবচেয়ে বেশি। 2016 সালে প্রথমবার অংশ নিয়েই সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখেন। চতুর্থ মৌসুমে তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। মুস্তাফিজ যেহেতু টেস্ট দলের নিয়মিত সদস্য নন, দলে না থাকলে আইপিএল খেলার বিষয়টা ছেড়ে দিয়েছেন বিসিবির উপর। আমি যদি শ্রীলঙ্কার টেস্টে যদি থাকি তাহলে আমি টেস্ট খেলবো, আর যদি না থাকি, যদি বিসিবি যদি না থাকে তো বিসিবি তো বলবে যে আমি নাই, কিংবা যদি সিলেক্ট না হয় তাহলে আমার যদি বিসিবি যদি ছাড়া আইপিএলের জন্য তাহলে আমি। আপাতত এসব আলোচনার সমালোচনায় কান দিয়ে মনোযোগ হারাতে চান না। নিউজিল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নিয়ে ফোকাস রাখতে চান ওয়ানডে ও টি20 সিরিজে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ম্যাচ ফিক্সিং ইস্যুতে কোনো ক্লাবকে ছাড় দেবে না বাফুফে। জড়িত প্রমাণ হলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেই নেওয়া হবে সিদ্ধান্ত, বলেছেন সভাপতি কাজী সালাউদ্দিন। পাশাপাশি বর্ণ বৈষম্য ও মাদকের বিষয়েও কঠোর ফুটবল ফেডারেশন। এদিকে বয়সভিত্তিক ট্যালেন্ট হান্টের চূড়ান্ত রাউন্ড শুরু হয়েছে। প্রথম দিনে অংশ নেয় 77 ফুটবলার। বাফুফের ট্যালেন্ট হান্ট। সারা দেশের বাছাই প্রক্রিয়া শেষে ঢাকায় শুরু হলো চূড়ান্ত পর্ব। প্রাথমিক তালিকার 263 ফুটবলার নিয়ে 3 দিনব্যাপী চলবে চূড়ান্ত বাছাই। স্বপ্নবাজ তরুণ ফুটবলারদের স্বপ্ন পূরণে আয়োজনে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। ফিক্সিং ইস্যুতে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না দেশের ফুটবলের। বাফুফে বস তাই স্পষ্ট জানালেন, কোনো ক্লাব পাতানো খেলায় জড়িত থাকলে জিরো টলারেন্স নীতিতে হবে শাস্তি। পাশাপাশি মাদক ও বর্ণবৈষম্য নিয়েও কঠোর অবস্থানে ফেডারেশন। বিএফএফ 3টা জিনিস টলারেট করবে না: ম্যাচ ফিক্সিং, রেসিজম অ্যান্ড ড্রাগস। সো এটার মধ্যে জিরো টলারেন্স। আমরা যদি প্রমাণ করতে পারি ইট ইজ হ্যাপেনিং, দে উইল বি সাসপেন্ডেড। অনূর্ধ্ব 15, 16 এবং 17 বছর বয়সের খেলোয়াড়দের সকাল থেকেই পরখ করার জন্য সবার আগে মাঠে হাজির জাতীয় দলের হেড কোচ জেমি ডে ও সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। এখনই যাচাই বাছাই নয়, আপাতত তাদের তালিকা তৈরি করছেন। তবে তরুণ খেলোয়াড়দের মধ্যেই ভবিষ্যৎ জাতীয় দলের খেলোয়াড় দেখতে পেয়েছেন জেমি।
এটা ভালো একটি উদ্যোগ যার মাধ্যমে দেশের তরুণ প্রতিভাবান ফুটবলারদেরকে বাছাই করা সম্ভব। প্রথম দিন বেশ কিছু খেলোয়াড় চোখে পড়েছে। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে পরিচর্যা করতে হবে, তাহলে এখান থেকেই ভবিষ্যতের জাতীয় দল গড়া সম্ভব। এদের থেকেই আমরা বাছাই করে নেব। আরো দুই দিন বাকি আছে, সেই 2 দিনেও আমরা আশা করি আরো ভালো প্লেয়ার পাবো। আমরা এই ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম সাকসেসফুলি শেষ করতে পারবো এবং ট্যালেন্টদেরকে নিয়েই আমাদের নেক্সট বিএফএফ একাডেমি শুরু করতে পারবো। 24 ও 25 ফেব্রুয়ারি চলবে চূড়ান্ত বাছাই পর্ব। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে কমলাপুরের একাডেমিতে হবে পরবর্তী কার্যক্রম। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল খেলার খবরে। আর এ নিয়ে প্রতিবেদনটি দেখবেন সংবাদের শেষ অংশে। এবার ভিন্ন অন্যান্য প্রসঙ্গ। 21শে আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। মুফতি হান্নানের নির্দেশেই ইকবাল মূল মঞ্চে বোমা নিক্ষেপ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে স্বীকার করেছে ইকবাল। 2004 সালের 21 আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন আইভি রহমান সহ 24 জন। এ মামলায় 2018 সালের অক্টোবরে রায় দেয় বিচারিক আদালত। দণ্ডিত 33 আসামি কারাগারে থাকলেও পলাতক ছিলেন 16 জন। ঘটনার 17 বছর পর মঙ্গলবার রাত 3টায় রাজধানীর দিয়াবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে। র্যাব বলছে, গ্রেনেড হামলায় ইকবাল হোসেন সরাসরি জড়িত ছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে সে জানায় মুফতি হান্নানের নির্দেশে সে 21 আগস্ট গ্রেনেড হামলায় সরাসরি অংশগ্রহণ করে। মুফতি হান্নান হামলা পরিচালনার জন্য তাকে গ্রেনেড সরবরাহ করেছিল বলে সে উল্লেখ করে। সে আরও জানায় যে হামলা চলাকালীন সময়ে সে মঞ্চকে উদ্দেশ্য করে গ্রেনেড ছুঁড়েছিল। হরকাতুল জিহাদের জঙ্গি ইকবাল হোসেন ছাত্র দলের রাজনীতিতে জড়িত ছিল। গ্রেনেড হামলার পর প্রথমে ঝিনাইদহ, পরে মালয়েশিয়ায় পালিয়ে যায়। 2020 সালে দেশে এসে সে আবার জঙ্গিদের সাথে যোগাযোগ শুরু করে বলেও জানান র্যাব মহাপরিচালক। 2001 সালে তার চিন্তা চেতনায় একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে বলে সে উল্লেখ করে এবং সে ঝিনাইদহের স্থানীয় এক জঙ্গি সদস্যের মাধ্যমে হরকাতুল জিহাদ বাংলাদেশে যোগদান করে। প্রবাসে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হয়ে গত 2020 সালের শেষের দিকে তাকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরত এসে ইকবাল আত্মগোপনে থেকে সম্ভাবনাদের সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করে। গ্রেনেড হামলায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানায় র্যাব মহাপরিচালক। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাতারে বিশ্বকাপ 2022 আয়োজনের নির্মাণ কাজে গত 10 বছরে দক্ষিণ এশিয়ার 6,751 শ্রমিকের মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এদের মধ্যে বাংলাদেশি শ্রমিক 1018 জন। নির্মাণ শ্রমিকের চাকরি নিয়ে কাতারে যান বাংলাদেশের মোহাম্মদ শহীদ মিয়া। গত বছর সেপ্টেম্বরে কর্মস্থলে বিদ্যুৎ স্পর্শে মারা যান তিনি। আরেক কর্মী ভারতের মধু বল্লাপাল্লি 2013 সাল থেকে ছিলেন কাতারে। 2019 সালে নিজের রুমে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ফুটবল বিশ্বকাপ 2022 ঘিরে কাতারে চলছে ব্যাপক নির্মাণযোগ্য। এর মাঝেই দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে প্রকাশ পেল বিস্ফোরক তথ্য। গত 10 বছরে এসব নির্মাণ কাজে 6,500-এর বেশি বিদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাংলাদেশি আছেন 1018 জন। সবচেয়ে বেশি মারা গেছেন ভারতীয় শ্রমিকরা, সংখ্যায় 2,711 জন। এছাড়া নেপালের 1,641, পাকিস্তানের 824 এবং শ্রীলঙ্কার 557 কর্মীর মৃত্যু হয়েছে। এসব তথ্য সংগ্রহ হয়েছে দেশগুলোর সরকারি সূত্র থেকে। 2010-এর ডিসেম্বর থেকে কাতারে প্রতি সপ্তাহে গড়ে 12 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। কাতারে ফিলিপাইন ও কেনিয়া থেকেও বিপুল সংখ্যক শ্রমিক আসেন, তাই মৃত শ্রমিকের সংখ্যা আরও বেশি হতে পারে বলছে দ্য গার্ডিয়ান। কাতারে বর্তমানে কাজ করছেন বিভিন্ন দেশের 20 লাখ শ্রমিক। কর্তৃপক্ষ এসব কর্মীর সুরক্ষায় ব্যর্থ হয়েছেন দাবি করা হয়েছে অনুসন্ধানে। তবে কাতার বলছে এসব মৃত্যুর 69 ভাগই স্বাভাবিক, আর বাকি 12 ভাগ সড়ক দুর্ঘটনা, 7 ভাগ কর্মস্থলে দুর্ঘটনাজনিত এবং 7 ভাগ আত্মহত্যা। বিশ্বকাপ উপলক্ষে কাতারে নির্মাণ হয়েছে নতুন 7টি স্টেডিয়াম। এছাড়া তৈরি হয়েছে রাস্তা, হোটেল, নতুন বিমানবন্দর, আধুনিক গণপরিবহন সহ বিভিন্ন বড় বড় স্থাপনা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভাব ফেলে এমন কোনো সংবাদ পরিবেশন না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে এক সেমিনারে একথা বলেন তিনি। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে নতুন কোনো গাইডলাইন প্রয়োজন নেই, বঙ্গবন্ধুর দেখানো পথই যথেষ্ট। মুজিববর্ষ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয়ে সেমিনারের আয়োজন করে বাংলাদেশে কর্মরত ভারতীয় গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠন ইমক্যাব। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধে ভারতের অবদান অসামান্য, দেশটির সাথে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। মন্ত্রী বলেন, করোনার টিকা নিয়ে দুই দেশের গণমাধ্যমে প্রথম দিকে কিছু ভুল সংবাদ পরিবেশন হওয়ায় টিকা প্রয়োগে নেতিবাচক প্রভাব পড়ে। বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, দলটি ভারত বিরোধিতা দেখিয়ে ভোট বাড়াতে চেয়েছিল, কিন্তু সফল হয়নি। অসত্য কিংবা তথ্য নির্ভর নয় এমন কোনো সংবাদ পরিবেশিত যাতে না হয় যেটি দুই দেশের মধ্যে সম্পর্ক ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে। সেমিনারে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশ সম্পর্কের সকল দিক নিয়েই ভেবেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ও ভারতের মাঝে সম্পর্ক উন্নয়নে নতুন কোনো গাইডলাইন প্রয়োজন নেই, বঙ্গবন্ধুর দেখানো পথই যথেষ্ট। বঙ্গবন্ধু যে উচ্চতায় দুদেশের বন্ধুত্বকে নিয়ে যেতে চেয়েছিলেন, আমাদের সেখানে পৌঁছাতে হবে। বিশ্বে বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় পর্যটন অংশীদার জানিয়ে দেশটির হাইকমিশনার বলেন, পর্যটন, শিক্ষা ও ব্যবসা ক্ষেত্রে দুই দেশের যোগাযোগ আরও বাড়াতে হবে। এক্ষেত্রে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার উপর জোর দেন তিনি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় আজও 4 জেলায় মারা গেছেন 9 জন। এর মধ্যে সিরাজগঞ্জের কামারখন্দে বাস ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে 5 জনের এবং চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মারা গেছেন 2 মোটরসাইকেল আরোহী। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 27 জন। যাত্রীবাহী বাস বগুড়া থেকে ময়মনসিংহ যাচ্ছিল। সকাল 7:30টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কের কোনাবাড়ি এলাকায় পৌঁছার পর বাসটি নিয়ন্ত্রণ হারায়। এতে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ির ভিতরে ঢুকে 4 জনকে মৃত অবস্থায় গাড়ির ভিতর থেকে বের করলাম। আমরা ভিতরে যারা আহত ছিল তাদেরকে বের করি, যারা নিহত ছিল তাদেরকে বাইরে বের করি। তারপরে পুলিশ ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থল থেকে তাদেরকে সিরাজগঞ্জ হাসপাতালে নিয়ে যান। যে বগুড়া থেকে ময়মনসিংহগামী যুগান্তর পরিবহন এবং ঢাকা থেকে রাজশাহীগামী একটি মালভর্তি ট্রাক মুখোমুখি সংঘর্ষ, 10 থেকে 12 জন আহত ব্যক্তি। আমরা আমাদের অ্যাম্বুলেন্স যোগে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে আহত ব্যক্তিদেরকে আমরা পৌঁছে দিতে সক্ষম হই। পুলিশ ও স্থানীয়রা জানায়, চাকা পাংচার হওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। বাসটি আপনারা দেখতে পাবেন যে সামনে ডান পাশের চাকাটা ফেটে গেছে। সম্ভবত যাওয়ার সময় কোনো কারণে চাকাটা ফেটে গিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ট্রাক চালক সহ 4 জনের মৃত্যু হয়, আর আহত 16 জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে আরও 1 জন মারা যান। একজনের অবস্থা একটু আশঙ্কাজনক, বাকি সবার মোটামুটি আমাদের এখানে চিকিৎসাধীন আছে। এদিকে শিবগঞ্জ উপজেলা থেকে মোটরসাইকেলে চাঁপাইনবাবগঞ্জ সদরে যাচ্ছিলেন 2 আরোহী। রানীহাটি রসিকনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তারা। ট্রাকটি আটক করা হয়েছে। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাগানবাড়ি এলাকায় সিএনজি অটোরিকশা খাদে পড়ে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন 3 জন। ঘটনার পর মহাসড়ক অবরোধ করে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় স্থানীয়রা। এর আগে রাজশাহীর সিটি হাট এলাকায় বাস ট্রাকের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। আহত 8 জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করে ফায়ার সার্ভিস। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় আরও 6,500 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 2,86,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা ছাড়ালো 24,87,000। আক্রান্ত 11,23,00,000-এর বেশি। ইউরোপে দৈনিক আক্রান্তের হার কমলেও যুক্তরাষ্ট্রে এখনও হাতের নাগালের বাইরে করোনা ভাইরাসের সংক্রমণ। অন্যদিকে ফের সংক্রমণ বাড়ছে ভারত ও লাতিন আমেরিকার অনেক দেশে। সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় 21 জুন থেকে যুক্তরাজ্যে লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে তার জন্য মানতে হবে কড়া বিধিনিষেধ। 8 মার্চ থেকে 4 ধাপে তুলে নেওয়া হচ্ছে এই লকডাউন।
এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় ৫ লাখ মৃত্যু ছাড়ানোয় মৃতদের স্মরণে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসে মোমবাতি জ্বালিয়ে ও নীরবতা পালনের মাধ্যমে মৃতদের স্মরণ করেন। তাদের সম্মানে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজনৈতিক বিভেদের কারণে দেশটিতে করোনায় এত মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। দ্বিতীয় দফায় ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। কিউবায় ফের করোনার সংক্রমণ বাড়ায় হাভানায় লকডাউন জারি করেছে সরকার। বসনিয়ায় বেড়েছে সংক্রমণ। চেক রিপাবলিকে বিস্তার রুখতে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বিস্তার কমায় জার্মানিতে খুলেছে স্কুল। গাজায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে। এদিকে গত বছর নভেম্বরের তুলনায় ভারতে বেড়েছে সংক্রমণের হার। এর মধ্যে সবচেয়ে বিপাকে রয়েছে মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুপ্রিম কোর্টের নির্দেশে আবারও বিপাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়কর সহ অন্যান্য আর্থিক লেনদেনের তথ্য আইনজীবীদের হাতে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত। এতদিন এসব তথ্য হস্তান্তরে আপত্তি জানিয়ে আসছিলেন ট্রাম্প। তবে সর্বসাধারণের সামনে এই তথ্য প্রকাশ না করার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের গ্র্যান্ড জুরি বোর্ড এসব নথি বিশ্লেষণ করবে। এরপরই তারা নির্ধারণ করবেন এই মামলায় ট্রাম্পকে আদালতে হাজির হতে হবে কিনা। ছবির পর এবার মঙ্গল গ্রহ থেকে ভিডিও এবং রেকর্ড করা শব্দ পাঠালো নাসার রোভার পারসিভারেন্স। রোভারে থাকা দুটি মাইক্রোফোনের সাহায্যে কয়েকটি অডিও রেকর্ড করে এটি। এতে মঙ্গলে বাতাসের শব্দ বোঝা যাচ্ছে। সোমবার মঙ্গল গ্রহের ভিডিও প্রকাশ করেছে নাসা। এতে পরিষ্কারভাবে মঙ্গলের মাটির ছবি দেখা যাচ্ছে। গত বৃহস্পতিবার মঙ্গলে সফল অবতরণ করে নাসার পঞ্চম রোভারটি। বর্তমানে দুর্গম জেজেরো ক্র্যাটার অঞ্চলে রয়েছে সে। বিজ্ঞানীদের ধারণা এই অঞ্চলে একসময় বিশাল হ্রদ ছিল। প্রাণের অস্তিত্ব খুঁজতে তাই মঙ্গলের এই অঞ্চলকেই বেছে নিয়েছে বিজ্ঞানীরা। দুর্লভ ফুল মুনফ্লাওয়ার ফোটে কেবল রাতে। এটি জন্মায় গাছের কাণ্ডে। অ্যামাজনের এই ফুলটি ফোটে মূলত গ্রীষ্মকালে। এবার ফুটল ভিন্ন পরিবেশে যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বোটানিক গার্ডেনে। যুক্তরাজ্যে ফোটায় এটিই প্রথম মুনফ্লাওয়ার, দাবি বিশ্ববিদ্যালয়ের। অনেক ফুল ফোটে দিনে, আবার কিছু ফোটে কেবল রাতে। তেমনি রাতে ফোটা একটি ফুল মুনফ্লাওয়ার। আকারে বেশ বড়, অনেকটা সূর্যমুখীর মতো। তবে রং সাদা, পাপড়িগুলো ছাড়া ছাড়া। কাণ্ডে ফোটা এই ফুল বেশি দেখা যায় অ্যামাজনে। পুরো গ্রীষ্মকাল জুড়ে রাতে ফোটে এই ফুল। আবার সূর্য ওঠার সাথে সাথেই পাপড়িগুলো বুজে যায়। এবার মুনফ্লাওয়ার ফুটেছে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বোটানিক গার্ডেনে, তাও শীতল আবহাওয়ায়। বোটানিক গার্ডেনের গ্লাস হাউস টিমের পর্যবেক্ষণে ফোটে ফুলটি। যুক্তরাজ্যে মুনফ্লাওয়ার ফোটার ঘটনা এটি প্রথম বলে দাবি তাদের। এই মুহূর্তটা আসলেই অসাধারণ। পরিশ্রমের ফল পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আমরা পরিশ্রমের ফল পেয়েছি। 12 ঘন্টার জন্য ফোটে এই ফুল। মুনফ্লাওয়ার ফুটলে একটি মিষ্টি গন্ধ ছড়ায়, তবে পাপড়ি বুজে গেলে পাওয়া যায় কটু গন্ধ। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।